তখন গাড়ির ভেতরে আমি একটি ভ্যানিটি ব্যাগ খুঁজে পাই। পরে ভ্যানিটি ব্যাগের থাকা কাগজপত্র পরে ফোন করে আমি ভ্যানিটি ব্যাগের মালিককে ব্যাগ নিয়ে যেতে বলি। পরে ব্যাগের মালিক 23 বছর বয়সী সাতিয়া আক্তার ফাতেমা, এই যে সেই সাতিয়া আক্তার ফাতেমা, এরা যে এত বড় একটা চক্র সেটা আমি জানতাম না। এবং এরা যেই কাজ করেছে, এর আগেও নাকি ওর 5টা বিয়ে হয়েছে, পরে ওই জায়গা থেকে আমি শুনেছি, মানুষ বলেছে, কিন্তু এখন কোথায় আছে সেটা আমি জানি না। এবং কীভাবে তারা এই গ্যাংটাকে চালাচ্ছে, ওদের সাথে কয়েকজন মহিলা আছে, যেই মহিলারা আমার বাসায় আসছিল, এবং পুরুষও আছে যারা আমার বাসায় আসছিল সাক্ষী হয়ে। এই কাবিনেরও সাক্ষী ওরা, এই কেসের মামলায় ওরা যে মামলা করেছে এই মামলায়ও সাক্ষী ওরা, অন্য কোনো লোক নেই। অঙ্গীকার নামায়ও এই সাক্ষী ওরাই সব সাক্ষী। সাতিয়া আক্তার ফাতেমা নামের যে মেয়েটি তার বান্ধবীকে নিয়ে কেরানীগঞ্জের গোলাম বাজারে হাজির হয়। এরপর মেয়েটির মা শাহিনুর বেগমের সঙ্গে আমার পরিচয় হয়। মোবাইল ফোনে পরিচয়ের পরে মেয়েটির সঙ্গে আমি বেশ কয়েকবার কথা বলি। এক পর্যায়ে মেয়ে ও তার মা জুরাইন থেকে কেরানীগঞ্জ গোলাম বাজার চলে আসে। আমার বাসায় তিনি রান্নার কাজ নেন। পরিচয় 1.5 মাস পর 21শে ডিসেম্বর মেয়েটির সঙ্গে 5 লাখ টাকা দেনমোহর আমার বিয়ে হয়। মেয়ে ও তার মা বিয়ের আগে নানা কৌশলে আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নেয়, আর বিয়ের দিন 100 টাকার 3টি স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে আমার গোছানো আরও 10 লক্ষ টাকা নেয়। বিয়ের প্রায় 2 মাসের মাথায় আমার স্ত্রী বাসায় টাকারও 7 লাখ নগদ টাকা ও গহনা নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে থানা অভিযোগ নেয়নি। পরে জানতে পারি 15ই ফেব্রুয়ারি সাতিয়া আক্তার ফাতেমা আমার বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক নিরোধ আইনের নালিশি মামলা করেছে। মামলায় সে দাবি করেছে বিয়ের যৌতুক হিসাবে শাহজাহানকে 1 লাখ টাকা মামলা দেওয়া, তার পরিবার পাশাপাশি নগদ 50,000 টাকা দেওয়া হয়। আমি নাকি তার কাছ থেকে 3 লাখ টাকা যৌতুক দাবি করেছি, অথচ সে আমার টাকা প্রতারণা করে নিয়ে গিয়েছে, সেটার প্রমাণ আমার হাতে আছে। তাই এসব প্রমাণ নিয়ে আমি গতকাল রবিবার আদালতে সাতিয়া আক্তার ফাতেমা সহ 6 জনের নামে মামলা দিয়েছি। বিজ্ঞ আদালতে মামলাটি পিবিআইকে তদন্ত করতে নির্দেশ দিয়েছে। মামলাটির সিআর নম্বর 282/24। এখন আপনারাই বলেন যে আমার মতো 66 বা 68 বছরের একটা ছেলে, আমি কি তাদের যৌতুক নিয়েছি, না তাদেরকে আমি যৌতুক দিয়েছি? তারা কি আমাকে টাকা দিয়েছে, না আমি তাদেরকে টাকা দিয়েছি? সেটার ভার আপনাদের উপর। আপনারাই সেই বিবেকটা করেন যে 70 বছরের একটা বুড়া মানুষ, 68 বছরের একটা বুড়া মানুষ এরকম একটা অল্প বয়সের মেয়েকে কি যৌতুক দিবে, না যৌতুক নিবে? কোনটা করবে? একটি মেয়ে, একটি বুড়া মানুষ কি তাকে মারধর করবে, না তাকে আদর যত্ন করবে? এখন সেই ভার আপনাদের উপর, সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা সাংবাদিক ভাই আছেন, সেটার ভার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। কারাগার থেকে ছাওয়া পড়ার পর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হয়েছিল, আর কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে আশীর্বাদ হিসাবে পাওয়ার টাকা সহ মোট 18 লক্ষ টাকা আমি সাহায্য হিসাবে পাই। সেই টাকা দিয়েই মূলত আমি বিয়ে করে এখন সর্বশান্ত হয়ে গেছি। আমি এখন কিভাবে বাঁচব, আমার জীবন কিভাবে চলবে, কোথায় থাকবো, কিছুই বুঝতে পারছি না। এখন খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করতেছি, অনাহারের জীবন চলছে। আমি এখন 2-3 দিন পরও ভাত খাই, কেউ আমাকে খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমার থাকার জায়গা নেই, তাই ফুটপাথ গ্যারেজে বা কেউ সামগ্রিক আশ্রয় দিলে সেখানে খুব কষ্টের সময় পার করছি। আমি আমার উপজেলা চেয়ারম্যান এমপির কাছে গিয়েছি, কেউ আমাকে এক মুঠো ভাত দেয়নি, কাজ দেয়নি, সাহায্য সহযোগিতা করেনি। আমি এভাবে চলতে থাকলে আমার আত্মহত্যা ছাড়া উপায় নেই। এবং কি ঢাকারও অনেক আওয়ামী লীগের লোকের কাছে গিয়েছি, অনেক চেয়ারম্যানের কাছে গিয়েছি, অনেক মেম্বারের কাছে গিয়েছি, অনেকের কাছে গিয়েছি, কেউ আমাকে 10টা টাকাও সাহায্য দেয়নি। এবং যারা জেলে ছিল ভাইদের, যারা আমার সাথে দীর্ঘদিন ছিল, কিছু কিছু লোক, তারাই আমাকে সাহায্য করেছে, সর্বোপরি টাকাগুলি দিয়েছিল প্রথম। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমি 1979 সালে গ্রেপ্তার হই এবং 2023 সালের 18 জুন কারামুক্ত হই। এই দীর্ঘ 44 বছর কারাবন্দী থাকাকালে 2023 সালের 8 জানুয়ারি পর্যন্ত আমি আলোচিত প্রায় 40টি ফাঁসি কার্যকর করেছি, যা বাংলাদেশের ইতিহাসে
সবচেয়ে বেশি ফাঁসি দেওয়ার রেকর্ড। 1989 সালে আমি সহযোগী জল্লাদ হিসাবে গফরগের নুরুল ইসলামের ফাঁসি দিয়ে জল্লাদ জীবনের সূচনা করি। আমার দেওয়া কিছু উল্লেখযোগ্য ফাঁসিগুলি হচ্ছে 1993 সালের জুলাই মাসে শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি খুকু মনির, 1997 সালে বহুল আলোচিত ডেইজি হত্যার মামলার আসামি হাসান, 2004 সালে 10 মে খুলনা জেলা কারাগারে এরশাদ শিকদার, 2004 সালে 1 সেপ্টেম্বর রংপুর জেলা কারাগারে ইয়াসমিন হত্যা মামলার আসামি এসআই মইনুল হক ও আব্দুল সাত্তার, 2004 সালের 29শে ডিসেম্বর দিনাজপুরের ইয়াসমিন হত্যার মামলার আরেক আসামি পিকআপ ভ্যান চালক অমৃতলাল বর্মন, 2007 সালে 29শে মার্চ কাশিমপুর 9 মার্চ ময়মনসিংহ জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতর রহমান ছানি, আবদুল্লাহ ওয়াল, খালেদ সাইফুল্লাহ, ইফতেখার মামুন, 2010 সালের 27শে জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনি বজলুল হুদা, আর্টিলারি মহিউদ্দিন, সৈয়দ ফারুকুর রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদ, 2013 সালের 12 ডিসেম্বর প্রথম যুদ্ধ অপরাধী কাদের মোল্লা, 2015 সালে 11 এপ্রিল মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান, 2015 সালের 22 নভেম্বর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী শাকাত চৌধুরী, 2016 সালের 11 মে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, 2016 সালের 3 সেপ্টেম্বর জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী, 2005 সালের 5 মে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রথম ও একমাত্র ফাঁসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃতি খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদ প্রায় 40 জনের ফাঁসি কার্যকর করেছি। তো আমি যখন ফাঁসিগুলি কার্যকর করি এদের, তখন আমার সাথে যে সহযোগী জল্লাদগুলি ছিল তখন তারা কেউ যেতে চাচ্ছিল না। কেন? বাইরে আসলে তাদেরকে মেরে ফেলবে, এই ভয়ে কেউ রাজি ছিল না। তখন আমি ওদেরকে বলছি, যদি আমাদের মৃত্যু থাকে তাহলে অবশ্যই আমরা বাইরে গেলেও মরবো, জেলখানা থাকলেও মরবো, আমাদের তো মৃত্যু হবে একদিন না একদিন মৃত্যু হবে। কিন্তু সেই নিয়ে আর যারা নাকি এই দেশের থেকে এগুলিকে যারা এত কিছু করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এই দেশটাকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, এই দেশটাকে যারা জঙ্গিবাদ বানিয়েছে, আমি তাদের ফাঁসি কার্যকর করেছি, এর চাইতে আনন্দের আর কিছুই থাকতে পারে না আমার কাছে। আমি সেই সাহস নিয়ে ফাঁসিগুলি কার্যকর করেছি এবং আমি সেটাও জানি যে বাইরে আসলে আমার জীবন বিপন্ন হতে পারে, সেই জন্য আমি একটু পিছনে পা তাকাইনি এবং পিছনে হাঁটিনি। আমি মনে মনে ভাবছি যদি মরে যাই, বাইরে গিয়ে মরে যাব, কিন্তু আমি পিছনে হটবো না। সেই কারণেই আমি এদের ফাঁসিটি কার্যকর করেছি এবং ফাঁসিটি কার্যকর করার পরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে এবং খুব ভালো লেগেছে। কেন লাগেছে? যে তাদের ফাঁসিটি আমি নিজে হাতে কার্যকর করেছি। হয়তো আমার ইতিপূর্বে যারা ছিল, এখন যাদের বয়সে তারা যুদ্ধ করেছে, এই দেশটাকে স্বাধীন করেছে, কিন্তু আমি তো এই দেশটাকে স্বাধীন করতে পারি নাই। কিন্তু স্বাধীন দেশে এসে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, আমি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নিজ হাতে কার্যকর করেছি। যারা এই দেশের বিরুদ্ধে বিচারের বার দিয়ে দিলাম। আজকে আমার জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করার পাবলিক রিলেশন এজেন্সি টাইম PR সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।